বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 18ই জানুয়ারি 2026। 19তম বিজিএস উপলক্ষে আমরা আমাদের যে কোর্স শুরু করেছিলাম, আজকে সেটার দ্বিতীয় ক্লাস এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের দ্বিতীয় ক্লাস। আজকে আমরা আলোচনা করব নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9 এর খ ধারা। গত ক্লাসে আমরা 9 এর ক ধারা পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব 9 এর খ। দেখেন, বিয়ের প্রলোভনের মাধ্যমে যৌন কর্ম করিবার দণ্ড। এই 9 এর খ ধারাটা এটা 2025-এর সংযোজন করছে, এটা এর আগে ছিল না। তো একটু যদি পড়ি, দেখেন যে যদি কোনো ব্যক্তি দৈহিক বল প্রয়োগ ব্যতীত, এটা গোল দিবেন, দৈহিক বল প্রয়োগ ব্যতীত বিবাহের প্রলোভন দেখাইয়া, এরপরে এটাও গোল দিবেন, 16 বছরের অধিক বয়সের কোন নারীর সঙ্গে যৌনকর্ম করেন এবং যদি উক্ত ঘটনার সময় উক্ত ব্যক্তির সহিত উক্ত নারীর আস্থাভোজন সম্পর্ক থাকে, তাহা হইলে উক্ত ব্যক্তি অনধিক 7 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন। অর্থাৎ আপনি তারে, একজন ব্যক্তি, একজন পুরুষ আর একজন নারীরে বল প্রয়োগ করে নাই, কিন্তু তারে প্রলোভন দিছে যে তোমার আমি বিয়ে করবো। প্রলোভন দেখাইয়া কত বছরের বেশি বয়স্ক ব্যক্তি, 16 বছরের বেশি বয়স্ক ব্যক্তি মানে মহিলার সাথে, নারীর সাথে যদি সে যৌনকর্ম করে, তাহলে এটা সেই ব্যক্তি দণ্ডিত হবে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9 এর খ। এখানে কিন্তু বিয়ে এখনো হয় নাই, বিয়ের মাত্র কি দেখাইছে বলেন, প্রলোভন দেখাইছে। প্রলোভন দেখাইছে এবং যদি এটা বিবাহের প্রলোভন দেখাইয়া যদি 16 বছরের কম বয়স্ক হতো, তাহলে সেটা কি হতো বলেন তো? দর্শন হয়ে যেত। তো 16 বছরের কম বয়স্ক হইলে কি হয়ে যেত? ধর্ষণ। কিন্তু এখানে 16 বছরের বেশি কোনো নারীর সাথে যদি বিবাহের প্রলোভন দেখাইয়া কোনো পুরুষ যৌনকর্ম করে, তাহলে এটা নতুন বর্তমানে শাস্তিযোগ্য অপরাধ। নারী ও শিশু নির্যাতন দমন আইনের কত বলেন? 9 এর খ, 7 বছর। আমরা চলে আসি যৌন পীড়ন ইত্যাদির দণ্ড, ধারা 10। যদি কোনো ব্যক্তি অবৈধভাবে তার যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে, যদি কোনো ব্যক্তি অবৈধভাবে তার যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে তার শরীরের কোনো অঙ্গ, তার শরীরের কোনো অঙ্গ মানে হলো, মানে তার নিজের শরীরের কোনো অঙ্গ কোনো বস্তু দ্বারা কোনো নারী বা শিশুর যৌন অঙ্গ বা অন্য কোনো অঙ্গ স্পর্শ করেন বা কোনো নারীর শ্লীলতা হানি করেন, তাহা হইলে তাহার এই কাজ হবে যৌন পীড়ন এবং তজ্জন্য উক্ত ব্যক্তি অনধিক 10 বছর, কিন্তু অনন্য কত, 3 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ড দণ্ডনীয় হইবেন। তাহলে এখানে যে কাজটা পেনাল কোড অনুযায়ী ইফটিজিং হচ্ছে, সেই কাজটা কিন্তু নারী ও শিশু নির্যাতন দমন আইনে যৌন পীড়ন ইত্যাদি। যদি মামলাটা হয় নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীন, তাহলে এটা মামলাটা হবে 10 ধারায়। এবং এই জায়গা বলছে যে যদি কোনো ব্যক্তি অবৈধভাবে তার যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে তার শরীরে নিজের কোনো অঙ্গ বা বস্তু দ্বারা কোনো নারী বা শিশুর যৌন অঙ্গ বা অন্য কোনো অঙ্গ স্পর্শ করেন বা শ্লীলতাহানি করেন, তাহলে সেটা হবে যৌন পীড়ন। যেরকম আমাদের দণ্ডবিধিতে আমরা পড়ছি, আপনাদের মনে থাকার কথা, 354 ধারা, যে মহিলার ওই শ্লীলতাহানির উদ্দেশ্যে তাকে অপরাধমূলক বল প্রয়োগ করা বা আক্রমণ করা। হ্যাঁ, আবার দণ্ডবিধির 509 ধারায় আছে যে ইফটিজিং যেটা। তো দণ্ডবিধিতে এটা কখনো 354 হয়, কখনো 509 হয়। কিন্তু যদি আপনি পেনাল কোড, নারী ও শিশু নির্যাতন দমন আইনে সেম কাজটা হয় কি, যৌন পীড়ন 10 ধারা। জি। এবং শাস্তি আপনি মনে রাখবেন, 10 ধারায় 10 বছর, 10 বছর এবং অনন্য কত, 3 বছর সশ্রম। আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধারাগুলো নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9 ধারা গতদিন আমরা পড়ছি, ধর্ষণের শাস্তি। আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে 11 ধারা। দেখেন, যৌতুকের জন্য মৃত্যু ঘটানো ইত্যাদির শাস্তি। যদি কোনো নারীর, আন্ডারলাইন করেন, স্বামী অথবা স্বামীর পিতা, মাতা, অভিভাবক, আত্মীয় বা স্বামীর পক্ষে কোনো ব্যক্তি যৌতুকের জন্য উক্ত নারীর মৃত্যু ঘটান, মোট কথা বরের পক্ষের কোনো ব্যক্তি যৌতুকের জন্য স্বামীর পক্ষের কোনো ব্যক্তি মৃত্যু ঘটান বা
মৃত্যু ঘটানোর কি করেন, চেষ্টা করেন, কিংবা উক্ত নারীকে মারাত্মক জখম করেন বা সাধারণ জখম করেন, তাহা হইলে উক্ত স্বামী বা স্বামীর পিতা মাতা বা অভিভাবক বা আত্মীয় ব্যক্তি 11 ক তে কি বলছে, আমরা এখানে চলে আসি 11 ক। দেখেন, মৃত্যু ঘটানোর জন্য, আমরা এটা আন্ডারলাইন করি, মৃত্যু ঘটানোর জন্য মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং উক্ত দণ্ডের অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন। একটা জিনিস আপনাদের ক্লিয়ার করি, যৌতুক নিরোধ আইন 2018, ওখানে যৌতুক, ওখানে যে শাস্তি আছে যৌতুক আদায় বা যৌতুক দাবি, যৌতুক আদান প্রদান আর যৌতুক দাবি, এটার শাস্তি। বাট ওই আইনে যৌতুকের নিমিত্ত মারপিটের শাস্তি নাই। যৌতুকের নিমিত্ত যদি মারপিট করে তাহলে মামলা হবে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 11। যদি মৃত্যু ঘটান তাহলে 11 ক, এই যে 11 ক, মৃত্যু ঘটান তাহলে শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং সেই সাথে কি অর্থদণ্ড। এরপরে দেখেন 11 ক ক 2025 যুক্ত করছে, যদি মৃত্যু ঘটানোর চেষ্টার জন্য, মৃত্যু ঘটানোর চেষ্টার যেমন যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, অনধিক কত 12 বছর সশ্রম কারাদণ্ড দণ্ডনীয় হবেন, এবং উক্ত দণ্ডের অতিরিক্ত হিসেবে কি হবে, অর্থদণ্ড হবে। তাহলে আগে এখানে 11 ক ছিল, 11 খ ছিল, 11 গ ছিল, কিন্তু বর্তমানে 11 ক আছে এবং 11 ক ক যুক্ত করছে, যে মৃত্যু ঘটানোর চেষ্টার জন্য যাবজ্জীবন কি কারাদণ্ড, সশ্রম কারাদণ্ড, বা যদি কারাদণ্ড দেয় তাহলে হবে অনধিক কত 12 বছর, এবং এই সাথে অর্থদণ্ড দণ্ডনীয় হইবেন। এবং এই সংশোধনীটা আনা হয়েছে কত সালে, 2025 সালে। তারপরে আমরা চলে এসি 11, এবং যদি বলেন যে আচ্ছা 11 খতে আসি আগে। 11 খ, মারাত্মক জখম করার জন্য যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে বা অনধিক 12 বছর কিন্তু অনন্য কত 5 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং অতিরিক্ত হিসেবে অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন। তাহলে আপনি মনে রাখবেন 11 ক ক আর 11 খ শাস্তি অলমোস্ট সেম। 11 কতে আছে মৃত্যু ঘটানোর উদ্যোগ নাকি যাবজ্জীবন বা অনধিক 12 বছর, ওই জায়গায় সর্বনিম্নের কথা বলে নাই, কিন্তু এই জায়গায় গুরুতর জখম এর জন্য যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড বা অথবা অনধিক কত 12 বছর, অনন্য 5 বছর, কিন্তু 11 ক তে কিন্তু অনন্য কথাটা নেই। আচ্ছা, এরপরে চলে আসি সাধারণ জখম করার জন্য। এখন যদি বলেন স্যার মারাত্মক জখম কি, আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে মারাত্মক জখম কি। মারাত্মক জখম আছে, এই আমরা প্রথম ক্লাসে পড়ছিলাম যে দণ্ডবিধির 320 ধারায় মারাত্মক জখমের যে সংজ্ঞা দিছে হুবহু একই। 320 ধারায় বলছে 8টা, ওই যে পুরুষত্বহীনকরণ, দৃষ্টিশক্তি নষ্ট করা স্থায়ীভাবে, শ্রবণ শক্তি নষ্ট করা, অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন, অঙ্গ বা গ্রন্থির স্থায়ী অনিষ্ট সাধন, হাড় বা দন্তভঙ্গ, মুখমণ্ডল বা মস্তকে স্থায়ী বিকৃতি, আর এমন কোন আঘাত যে 20 দিন যাবত স্বাভাবিক কাজকর্ম করতে দেয় না, এটাই হলো মারাত্মক জখম। সাধারণ জখমটা দেখেন, সাধারণ জখম করার জন্য অনধিক 5 বছর কিন্তু অনন্য 2 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন। তাহলে আগে মানে এই সাধারণ জখমের শাস্তি তাহলে কত বছর, 5 বছর 2 বছর। এখন একটু বলে দিই যে আগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সকল মামলার বিচার হতো নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে, কিন্তু বর্তমানে এই যে 11 গ যেটা, যে যৌতুকের জন্য সাধারণ জখম করা, এটার বিচার হবে ম্যাজিস্ট্রেট কোর্টে। বুঝতে পারছেন, এটা এখন আর ট্রাইব্যুনালে হবে না, সামনে গিয়ে আমরা পড়বো। তো তাহলে আমাদের মনে রাখতে হবে যে যৌতুকের নিমিত্তে যদি কাউকে মৃত্যু ঘটায়, গুরুতর জখম করে, সাধারণ জখম করে, তাহলে শাস্তি কত দাঁড়ায়, 11 দাঁড়ায়। মৃত্যু ঘটাইলে 11 ক, মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড। মৃত্যু ঘটানোর উদ্যোগ নিলে 11 ক ক, মৃত্যুদণ্ড সরি যাবজ্জীবন কারাদণ্ড অনধিক 12 বছর। গুরুতর জখম করলে যাবজ্জীবন কারাদণ্ড অনধিক 12 বছর, অনন্য 5 বছর। আর সাধারণ জখম করলে 5 বছর অথবা 2 বছর। এই হলো 11 ধারার মোটামুটি যৌতুকের শাস্তি। তো আবারও বলি যে যৌতুক যদি চায়, মারপিট না করে, তাহলে কিন্তু নারী শিশুতে মামলা হবে না। শুধু যৌতুক চাইছে তাহলে মামলা হবে যৌতুক নিরোধ আইনের 2018 এর 3 ধারায়। আর
যৌতুক চেয়ে কি করছে, মারপিট করছে, তাইলে মামলা হবে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 11 ধারায়। দুইটা কিন্তু দুই জিনিস মনে রাখতে হবে। আচ্ছা, আমরা এর পরের ধারায় চলে আসি। ভিক্ষাবৃত্তি ইত্যাদির উদ্দেশ্যে শিশুকে অঙ্গহানি করার শাস্তি। ভিক্ষাবৃত্তির জন্য শিশুরে ইচ্ছা করে তারে বিকলাঙ্গ বানাইছেন, যে যাতে ভিক্ষা বেশি পাওয়া যায়, এটা কিন্তু খুব বড় একটা অপরাধ। দেখেন যে যদি কোনো ব্যক্তি ভিক্ষাবৃত্তি বা অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির উদ্দেশ্যে কোনো শিশুর হাত পা চক্ষু বা অন্য কোনো অঙ্গ বিনষ্ট করেন বা অন্য কোনো ভাবে বিকলাঙ্গ বা বিকৃত করেন, তাহা হইলে উক্ত ব্যক্তি, আন্ডারলাইন করবেন, মৃত্যুদণ্ডে, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত হিসেবে কি অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন। তাহলে আমার মনে রাখতে হবে যে 12 ধারা হচ্ছে কি ভিক্ষাবৃত্তি অথবা কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির উদ্দেশ্যে অবশ্যই কার, কোন শিশুর, শিশুর হাত পা চক্ষু বা অন্য খণ্ড বিনষ্ট করেন বা বিকলাঙ্গ করেন বা বিকৃত করেন, তাহলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং সেই সাথে কি অর্থদণ্ড দণ্ডিত হবে। চলে আসি 13 ধারা। ধর্ষণের ফলশ্রুতিতে জন্মলাভকারী শিশু সংক্রান্ত বিধান। ধর্ষণের শাস্তিতে আলোচনা করেছে 9 ধারা। এখন ধর্ষণের ফলশ্রুতিতে যদি কোনো শিশু জন্ম লাভ করে, তাহলে এই শিশুর ভরণ পোষণ কে দিবে, শিশুর পরিচয় কি হবে, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 13 ধারা। অন্য কোনো আইনে ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, ধর্ষণের কারণে কোনো সন্তান জন্মলাভ করিলে উক্ত সন্তান তাহার মাতা কিংবা তাহার মাতৃকুলীয় আত্মীয় স্বজনের তত্ত্বাবধানে রাখা যাইবে। তো প্রথম প্রশ্ন আসতে পারে যে ধর্ষণের ফলশ্রুতিতে জন্মলাভকারী শিশু সংক্রান্ত বিধান কোন আইনে আলোচনা করছে? নারী ও শিশু নির্যাতন দমন আইনে কত ধারা? 13 ধারা। এবং ওই শিশু কার কাছে থাকবে, কার তত্ত্বাবধানে থাকবে? মাতা বা মাতৃকুলীয় আত্মীয় স্বজনের কাছে রাখা যাইবে। উক্ত সন্তান, আন্ডারলাইন করবেন, তার পিতা বা মাতা কিংবা উভয় পরিচয়ে পরিচিত হওয়ার অধিকারী। ধর্ষণ যে ফলশ্রুতিতে যে সন্তান জন্মগ্রহণ করবে, তাহলে সে পরিচয় পাবে কার পরিচয়? পিতা বা মাতা বা উভয়। উক্ত সন্তানের, আন্ডারলাইন করবেন, ভরণ পোষণের ব্যয় রাষ্ট্র বহন করবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রশ্ন আসবে যে ধর্ষণের ফলশ্রুতিতে যে সন্তান জন্মগ্রহণ করছে এর ভরণ পোষণের ব্যয় কে বহন করবে? রাষ্ট্র। তো কতদিন পর্যন্ত বহন করবে? দেখেন, উক্ত সন্তানের ভরণ পোষণের ব্যয় তাহার বয়স 21 বছর পূর্তি না হওয়া পর্যন্ত প্রদেয় হইবে। এটা বললেন কত বছর? 21 বছর। তবে 21 বছরের অধিক বয়স্ক কন্যা সন্তানের ক্ষেত্রে তাহার বিবাহ না হওয়া পর্যন্ত এবং পঙ্গু সন্তানের ক্ষেত্রে স্বীয় ভরণ পোষণের অধিকার, যোগ্যতা অর্জন না করা পর্যন্ত প্রদেয় হইবে। বিবিআই পরীক্ষা প্রশ্ন আসবে যে ধর্ষণের ফলশ্রুতিতে যে সন্তান জন্মগ্রহণ করছে তার ব্যয় রাষ্ট্র কতদিন বহন করবে? 21 বছর। আর যদি কোনো কন্যা হয়, যতদিন তার বিবাহ না হচ্ছে। আর যদি বিকলাঙ্গ হইলে স্বীয় ভরণ পোষণ, মানে নিজে নিজে স্বাবলম্বী হওয়ার আগ পর্যন্ত রাষ্ট্র সেটা বহন করবে। তারপরে দেখেন, সরকার বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে উপধারা 1 এ উল্লেখিত সন্তানের ভরণ পোষণ বাবদ প্রদীয় অর্থের পরিমাণ নির্ধারণ করবে। তাহলে তারে কত টাকা ভরণ পোষণ দিবে মাসে, এটা নির্ধারণ করবে সরকার বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে। এই ধারার অধীন কোন সন্তানকে ভরণ পোষণের জন্য প্রদেয় অর্থ সরকার, আন্ডারলাইন করবেন, দর্শকের নিকট হতে আদায় করতে পারবে। এই যে যে টাকাটা সরকার দিচ্ছে, এটা সরকার ইচ্ছা করলে আদায় করতে পারবে কার কাছ থেকে? দর্শকের নিকট থেকে। দর্শকের, আন্ডারলাইন করেন, বিদ্যমান সম্পদ, মানে তার যে সম্পদ আছে, উক্ত অর্থ আদায় করা সম্ভব না হইলে ভবিষ্যতে তিনি যে সম্পদের মালিক বা অধিকারী হইবেন সেই সম্পদ হইতে আদায়যোগ্য হইবে। এখন আপনি যদি বলেন স্যার বর্তমানে যদি তার সম্পত্তি না থাকে, তাহলে ভবিষ্যতে সম্পত্তি কেমনে হবে? এই প্রশ্ন আছে না? এই কারণ ভবিষ্যতে সে সে তার পিতা মারা গেলে পিতার সম্পত্তি সে পাবে না, পিতার সম্পত্তি তো সে পাবে। তাহলে ধর্ষণের ফলশ্রুতিতে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, তার ভরণ পোষণ সংক্রান্ত বিধানাবলী বা তার পরিচয় সংক্রান্ত বিধানাবলী
এটা আলোচনা করছে নারী ও শিশু নির্যাতন দমনের কত ধারা? 13 ধারা। চলে আসি আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ধারা, সংবাদ মাধ্যমে নির্যাতনের শিকার নারী ও শিশুর পরিচয় প্রকাশে বাধা নিষেধ। বর্তমানে আমরা যে জায়গায় একটা ঘটনা ঘটুক না কেন, নির্যাতন হোক, ধর্ষণ হোক, দেখবেন কি ছবি দিয়েই শেয়ার করে দিছে আমরা, মানে তার বিপক্ষে না, তার পক্ষেই বলতেছে, কিন্তু তার ছবি দিয়েই শেয়ার করে দিছে পরিচয়, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু আইন বিরোধী কর্মকাণ্ড। আপনার এই আইনে বর্ণিত অপরাধের শিকার হয়েছেন এরূপ নারী বা শিশুর অপরাধ ব্যাপারে সংগঠিত অপরাধ বা তৎসম্পর্কিত আইনগত কার্যধারার সংবাদ বা তথ্য বা নাম ঠিকানা, এই যে দেখেন আন্ডারলাইন করেন, অপরাধ বা তথ্য সম্পর্কিত আইনগত কার্যধারার সংবাদ বা তথ্য বা নাম ঠিকানা, আন্ডারলাইন করে ছবি বা অন্যবিধ কোনো সংবাদপত্রে বা অন্যবিধ তথ্য কোনো সংবাদপত্রে, অন্য কোনো সংবাদ মাধ্যমে, বা এই যে 2025 যোগ করছে অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভাবে প্রকাশ বা পরিবেশন করা যাইবে যাহাতে উক্ত নারী বা শিশুর পরিচয় প্রকাশ না পায়। মানে আপনি প্রকাশ করতেই পারেন, কিন্তু তার লোকজন চিনে ফেলতেছে, এরকম ভাবে প্রকাশ করা যাবে না। উপধারা 1 বিধান লঙ্ঘন করা হইলে উক্ত লঙ্ঘনের জন্য দায়ী ব্যক্তি বা ব্যক্তিবর্গের প্রত্যেক ব্যক্তি গোল দেবেন অনধিক 2 বছর কারাদণ্ডে আর অনূর্ধ্ব কত 1 লক্ষ টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডনীয় হবে। তাহলে আপনি যদি কোনো নারী বা শিশু প্রকাশ করেন, যিনি অত্যাচারী, অপরাধের শিকার, নির্যাতনের শিকার প্রকাশ করেন, তাহলে আপনি কত ধারায় দণ্ডিত হবেন? নারী ও শিশু নির্যাতন দমন 14 ধারা। শাস্তি কতদিন? 2 বছর আর অনূর্ধ্ব কত 1 লক্ষ টাকা। 2 বছর আর অনূর্ধ্ব 1 লক্ষ টাকা। আমরা না জেনেই অনেকে কাজ করি, এটা কিন্তু একটা মানে বেশ ভালোই শাস্তিযোগ্য অপরাধ, 2 বছর এবং 1 লক্ষ টাকা। চলে আসেন অর্থদণ্ড আদায়ের পদ্ধতি কি আছে। ভবিষ্যৎ সম্পত্তি হতে অর্থদণ্ড আদায়। এই আইনের 4 ধারা হইতে 14 ধারা পর্যন্ত ধারাসমূহে উল্লেখিত অপরাধের জন্য ট্রাইব্যুনাল কর্তৃক আরোপিত অর্থদণ্ডকে প্রয়োজন বোধে, মানে যত অর্থদণ্ড আছে আর কি, প্রয়োজন বোধে আরোপিত অর্থদণ্ডকে প্রয়োজন বোধে ট্রাইব্যুনাল অপরাধের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তির জন্য, আন্ডারলাইন করবেন, ক্ষতিপূরণ হিসেবে গণ্য করতে পারবে। মানে যে অর্থদণ্ডটা আদায় করতেছে, ট্রাইব্যুনাল ইচ্ছা করলে বলতে পারে এটা পাবে কে? হ্যাঁ, মানে ক্ষতিগ্রস্ত ব্যক্তি। ক্ষতিগ্রস্ত ব্যক্তি। তার আগে আমাদের বোঝা দরকার অর্থদণ্ড আর ক্ষতিপূরণ কিন্তু এক জিনিস না। অর্থদণ্ড ইংরেজি হচ্ছে ফাইন। অর্থদণ্ড পায় সর্বদা রাষ্ট্র, আর ক্ষতিপূরণ পাবে কে? সংক্ষুব্ধ পক্ষ। সংক্ষুব্ধ পক্ষ। তাইলে এই যে আইনে যে 4 থেকে যে 14 ধারা পর্যন্ত যত শাস্তি টাস্তি আছে, এই শাস্তি টাস্তির জন্য যে অর্থদণ্ড দিল, এই অর্থদণ্ডটা তো রাষ্ট্র পাবে, বাট ট্রাইব্যুনাল ইচ্ছা করলে কি বলতে পারে? ক্ষতিপূরণ হিসেবে যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি পাবে, এটা বলতে পারে। এবং অর্থদণ্ড বা ক্ষতিপূরণের অর্থ দণ্ডিত ব্যক্তির নিকট হইতে, এই যে দেখেন, তার নিকট হইতে বা বিদ্যমান সম্পদ হইতে আদায় করা সম্ভব না হইলে ভবিষ্যতে তিনি যে সম্পত্তির মালিক বা অধিকারী হইবেন সেই সম্পদ হইতে আদায়যোগ্য হবে, এবং এইরূপ ক্ষেত্রে উক্ত সম্পদের উপর অন্যান্য দাবি অপেক্ষা উক্ত অর্থদণ্ড বা ক্ষতিপূরণের দাবি কি পাবে? প্রাধান্য পাইবে। তাহলে আমার মনে রাখতে হবে এটা আগের মতোই, যে অর্থদণ্ড আদায়ের বিধান কত ধারা? 15 ধারা। কিভাবে আদায় করা হবে? মানে এটা তো ক্ষতিপূরণ হিসেবে দিতে, মানে আদায় তো করবে যেভাবেই হোক না কেন আদালত, আদায় করার সময় আবার ওই ফৌজদারি কার্যবিধি 386 সাহায্য লাগবে, যে ওয়ারেন্ট ফর লেভি অফ ফাইন, যে আদালত স্বয়ং অস্থাবর সম্পত্তি ক্রোক করবে, আর না হলে কালেক্টর বলবে যে আপনি আদায় করে দেন। আদায় করার পরে এটা ট্রাইব্যুনাল ইচ্ছা করলে এটা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ হিসেবে দিতে পারে। ওই অপরাধীর বর্তমানে যে সম্পদ আছে সেখান থেকে আদায় করবে, আর বর্তমানে যদি না থাকে তাহলে কোথায়? ভবিষ্যতে যদি সে লাভ করবে এরকম কোন সম্পত্তি থাকে সেখান থেকে আদায় করা হবে। আচ্ছা, এই যে দেখেন অর্থদণ্ড বা ক্ষতিপূরণ আদায়ের পদ্ধতি 16 ধারায় আলাদা করেই বলা আছে। এই আইনের অধীনে কোন অর্থদণ্ড আরোপ করা হলে ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট জেলার, আন্ডারলাইন করবেন, কালেক্টরকে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে বা অনুরূপ বিধি না থাকিলে ট্রাইব্যুনাল কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে
অপরাধীর স্থাবর বা অস্থাবর বা উভয়বিধ সম্পত্তির তালিকা প্রস্তুত ক্রমে ক্রোক ও নিলাম বিক্রয় বা ক্রোক ছাড়াই সরাসরি নিলাম বিক্রয় করিয়া বিক্রয়লব্ধ অর্থ ট্রাইব্যুনালে জমা দেওয়ার নির্দেশ দিতে পারিবে এবং ট্রাইব্যুনাল উক্ত অর্থ অপরাধের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে প্রবর্তনের ব্যবস্থা করিবে। যদি 16 ধারা এই জায়গা না থাকতো তাহলে অনুসরণ করা হতো ফৌজদারি কার্যবিধির কত ধারা? 386 ধারা, জরিমানা আদায় পদ্ধতি। তাহলে আমরা কি কি বললাম দেখেন। বিয়ের প্রলোভন দেখাইয়া যদি কারোর সাথে যৌনকর্ম করে, নয়ের খ 7 বছর। যৌন পীড়নের দণ্ড 10 ধারায় 10 বছর, অনন্য 3 বছর। যৌতুকের নিমিত্তে যদি মৃত্যু ঘটায়, মৃত্যুদণ্ড যাবজ্জীবন সশ্রম। হত্যার উদ্যোগ নিলে যাবজ্জীবন অনধিক 12 বছর। গুরুতর জখম করলে যাবজ্জীবন অনধিক 12 বছর, অনন্য 5 বছর। সাধারণ জখম করলে 5-2। আচ্ছা, এরপরে আমরা বললাম ভিক্ষাবৃত্তি কারণে কোনো শিশু অঙ্গহানি করলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। ধর্ষণের ফলশ্রুতিতে জন্মলাভকারী শিশু সংক্রান্ত বিধিবিধান আছে 13 ধারায়, 13 ধারা। এরপরে সংবাদ মাধ্যমে যদি কোনো ছবি টবি প্রকাশ করে, এটা আছে কত ধারা? 14 ধারা। এবং ভবিষ্যৎ সম্পত্তি হতে জরিমানা আদায় করে ক্ষতিপূরণ হিসেবে ভিকটিমরে বা ক্ষতিগ্রস্ত পক্ষরে দিতে পারে, এটা আছে 15 ধারা। আর জরিমানা আদায়ের পদ্ধতি এই সম্পর্কে আছে কত ধারা? 16 ধারায়, 16 ধারা, জি। 17 ধারা বেশ গুরুত্বপূর্ণ। মিথ্যা মামলা, অভিযোগ দায়ের ইত্যাদির শাস্তি। মিথ্যা মামলা, অভিযোগ দায়ের ইত্যাদির শাস্তি মানে এই ট্রাইব্যুনালে যদি কেউ মিথ্যা মামলা করে তাহলে তার বিরুদ্ধে আলাদা আমার মামলা হবে বা তাকে শাস্তি দিতে পারে, এই সম্পর্কে আলোচনা করছে কত ধারায়? 17 ধারায়। যদি কোনো এটা হচ্ছে আমাদের দণ্ডবিধি 211 ধারার মতো, মনে আছে কিনা? দণ্ডবিধিতে আছে 211 ধারা, আর নারী ও শিশু নির্যাতন দমন আইনে কত ধারা? 17 ধারা। যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির মর্যাদা হানি, আন্ডারলাইন করেন, মর্যাদা হানি বা ক্ষতি সাধনের অভিপ্রায়ে উক্ত ব্যক্তির বিরুদ্ধে এই আইনের অন্য কোনো ধারার অধীন মামলা বা অভিযোগ করার জন্য ন্যায্য বা আইনানুগ কারণ নাই জানিও মামলা অভিযোগ দায়ের করেন। সে জানে যে এই মামলা করার কোনো কারণ নাই, তারপরে মামলা করছে, বা করেন, এটা বলতেন, করেন বা করান, তাহলে মামলা বা অভিযোগ দায়েরকারী ব্যক্তি বা যিনি অভিযোগ দায়ের করিয়াছেন উক্ত ব্যক্তি অনধিক, আন্ডারলাইন করবেন, 7 বছর কারাদণ্ডে দণ্ডিত হইবেন এবং ইহার অতিরিক্ত কি হবে? অর্থদণ্ড দণ্ডিত হবে। কতদিন? 7 বছর। এই আইনের অধীন প্রতিষ্ঠিত ট্রাইব্যুনাল কোনো, আন্ডারলাইন করবেন, লিখিত অভিযোগের ভিত্তিতে বা তার স্বীয় ক্ষমতায় একে বর্ণিত অপরাধ আমলে লইয়া বিচার করিতে পারে। তাহলে এই জন্য মামলা এইটাই 17 ধারার বিচার লিখিত অভিযোগ, মানে ওনার কাছে কেউ লিখিত অভিযোগ দিতে পারে যে ওনার এই যে মিথ্যা মামলা করছে এটা, অথবা স্বীয় বর্ণিত অপরাধ আমলে নিতে পারে। ওনার কাছে কেউ সুমোটো, ওনার কাছে কেউ অভিযোগ দেখ বা না দেখ, উনি নিজেই অ্যাকশন নিতে পারে যে তুমি এটা মিথ্যা মামলা দায়ের করছো। বুঝতে পারছেন? তাহলে 17 ধারার বলছেন নারী ও শিশু নির্যাতন দমন আইনে একবার লিখিত পরীক্ষায় প্রশ্ন আসছিল যে 17 ধারা অনুসারে যদি কেউ মিথ্যা মামলা করে তাহলে এর বিরুদ্ধে অ্যাকশন কে নিবে? ট্রাইব্যুনাল কি নিজের ইচ্ছা অ্যাকশন নিতে পারে কিনা? লিখিত আবেদনের ভিত্তিতে পারে, অথবা নিজের ইচ্ছাও অ্যাকশন নিতে পারে। শাস্তি কত? 7 বছর অর্থদণ্ড। এরপরে দেখেন এর উপধারা 3 আছে। উপধারা 1 ও 2 যা কিছুই থাকুক না কেন, এই আইনের অধীন কোন অপরাধের বিচার সম্পন্ন হওয়ার পর রায় প্রদানকালে যদি ট্রাইব্যুনাল নিকট সন্তোষভাবে প্রমাণিত হয় যে কোন অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা এবং হয়রানিমূলক, তাহা হইলে উক্ত ট্রাইব্যুনাল মামলা অভিযোগ দায়েরকারী ব্যক্তিকে কারণ দর্শানোর সুযোগ প্রদান পূর্বক সংশ্লিষ্ট অভিযুক্ত ব্যক্তি বা অভিযুক্ত ব্যক্তিগণ বরাবর যথাযথ ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিতে পারবে। ক্ষতিপূরণ এবং প্রয়োজন মনে করলে ক্ষতিপূরণ আদেশ প্রদানের পাশাপাশি উক্ত মামলা অভিযোগ দায়েরকারী ব্যক্তিকে অনধিক 2 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করার আদেশ দিতে পারবে। মানে এই জায়গা যা কিছুই থাক না কেন, যদি দেখে যে এই মামলাটা কি মিথ্যা বা হয়রানিমূলক, তাহলে তার কারণ দর্শানোর সুযোগ দিবে। কারণ দর্শানোর সুযোগের সাথে সাথে তারে ক্ষতিপূরণ আদেশের নির্দেশ দিতে পারে এবং বা
অনধিক 2 বছর সশ্রম কারাদণ্ডে কি বলেন দণ্ডিত করতে পারবে। হুম, মানে ক্ষতিপূরণের আদেশ তো দিবেই, আরো এক্সট্রা কারাদণ্ড কত? 2 বছর। 2 বছর। এটা আগে ছিল না, 2025 সালে সংযুক্ত করছে, সংযোজন করছে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন, অনলাইনে অফলাইনে যারা যারা আছেন। স্যার 17 আর 3-এর বেসিক পার্থক্যটা কি স্যার? ওখানে তো 7 বছর শাস্তির কথা বললো, পরে আবার 2 বছর শাস্তির কথা বললো। কনফিউজিং লাগতেছে বিষয়টা। আচ্ছা, এটা হলো সতেরোর একটা আপনার যখন তদন্ত পর্যায়ে, মানে তদন্ত করেও আসছে, আহ অনুসন্ধান বা তদন্ত করে আসছে যে এরকম কোনো ধর্ষণের যে অভিযোগ আছে এরকম কোনো অভিযোগ হয় নাই, তখন তার বিরুদ্ধে প্রসিডিং আনয়ন করতে পারে। 17-র কততে? একে। আচ্ছা, আর 17-3-এ বলছে যে যখন মামলাটা রায় প্রদানকালে আইসা উনার মনে হচ্ছে যে যখন আসামিরে খালাস দিয়ে দিচ্ছে, আসামিরে কি খালাস দিয়ে দিচ্ছে, সেই ক্ষেত্রে যদি ওনার মনে হয় যে আহ এই মামলাটা আসলে করছিল মিথ্যা বা হয়রানি করার জন্য, তাহলে তারা কারণ দর্শানোর সুযোগের সাথে সাথে তারা ক্ষতিপূরণের আদেশ দিতে পারে, এবং সেই সাথে সাথে অনধিকত 2 বছর। এটা অনেকটা হচ্ছে ফৌজদারি কার্যবিধির 250 ধারার মতো। 250 ধারায় ধরেন ক্ষতিপূরণ দিছিল, বর্তমানে দেয় কত? 50,000। আগে দিত ক্ষতিপূরণ দিতে 1,000, বর্তমানে দিতে পারে 50,000। আর 50,000-এর অতিরিক্ত হিসেবে 6 মাসের কারাদণ্ড অথবা কত বর্তমানে জরিমানা কত? আচ্ছা, 5 লক্ষ বা 1 লক্ষ যাই হোক, তার মানে ওই ক্ষতিপূরণ তো ভোগ করতেছেই, সেই সাথে সাথে এটা এক্সট্রা। সো এখানে যেটা বলা যায় যে 17-1-এর স্কোপ কম, কিন্তু 17-1-এর অ্যাকশনের সাথে সাথে তার কাছে তার বিরুদ্ধে ইচ্ছা করলে 17-3-এও অ্যাকশন নিতে পারে। তবে 17-3-এর অ্যাকশনটা তখনই নিবে যখন ওই মামলাটায় উনি রায় ঘোষণা করতেছে বা বিচার শেষ হয়ে গেছে। আর যখন বিচার শেষ হয় নাই বা রায় ঘোষণা করে নাই, ধরেন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল একজনের অব্যাহতি দিচ্ছে আসামিরে ডিসচার্জ শুনানি কইরা, তখন যদি দেখে যে না এটা হলো মিথ্যা মামলা, তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নিবে 17-1-এ। 17-1-এর জন্য তো আলাদা কোনো আবেদন করা লাগবে বা আলাদা কোনো মামলা করা লাগবে? হ্যাঁ, এই যে আবেদন করা লাগবে 17-1-এর জন্য আলাদা মামলা করা লাগবে। এই যে এখানে এই আইনের অধীন প্রতিষ্ঠিত ট্রাইব্যুনাল কোন লিখিত অভিযোগের ভিত্তিতে বা তার স্বীয় ক্ষমতায় উপধারা 1-এ বর্ণিত অপরাধ আমলে লইয়া তাহার বিচার করিতে পারবে। এটা নতুন নতুন করে একটা অপরাধ মামলা হবে, আমলে লইয়া বিচার করিতে পারবে। ওই রায় প্রদানের সময় রায় প্রদানের সাথে সাথেই তারে এটা দিতে পারে। হ্যাঁ, এটা আর একটা 17-1-এ যে 17 ধারা আলাদা মামলাই হবে তার বিরুদ্ধে, আর 17-3-এর ক্ষেত্রে আলাদা মামলা হবে না, তারে কারণ দর্শাইতে বলবে, কারণ দর্শানোর সাথে সাথে তারে এটা করতে পারে। এখন প্রশ্ন হলো যে একজন ব্যক্তির বিরুদ্ধে 17-1 আর 17-3 একসাথে অ্যাকশন নিতে পারে কিনা। প্রথমে হলো মামলা তো ওইটা হচ্ছে ওই জায়গায়, আর ইচ্ছা করলে এই জায়গায় তারে অতিরিক্ত হিসেবে 2 বছর এই কারণ দর্শানোর সাথে সাথেই এই অর্ডারটা আলাদা মামলা হওয়ার প্রয়োজন নাই, আলাদা মামলা আমলে নিবে না। জি হাবিবুর রহমান সাহেব। জি স্যার, ক্লিয়ার স্যার এখন। ওদের একটু বিরতি 2 মিনিটের, ওয়েট। তো আমরা পড়া শুরু করি। বিষয়টা হলো যে 17-1 আর 3-এর মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্য আপনারা ভালো বুঝবেন, সেটা হলো যে আহ দণ্ডবিধির 211 ধারার সাথে তুলনা করা যায় 17-1, জি আর ফৌজদারি কার্যবিধির 250 ধারার সাথে তুলনা করা যায় 17-3। মানে দণ্ডবিধির 211 ধারায় বলছে যে যখন কোনো মিথ্যা মামলা দায়ের করা হয় তখন তার বিরুদ্ধে মামলা আলাদাই হবে 211 ধারায়।
তো এখানেও যে মিথ্যা মামলা করলে তার বিরুদ্ধে আলাদা মামলাই হবে, বিচারই হবে 17 ধারায়, 17 আর যখন কোনো রায় ঘোষণা করতেছে ওই সময় আলাদা মামলা হচ্ছে না, বাট তারে বলতে পারে যে কেন আপনি এত টাকা ক্ষতিপূরণ দিবেন না বা এত কারাদণ্ড ভোগ করবেন না, কারণ দর্শান। যদি সে কারণ দর্শাতে ব্যর্থ হয় তাহলে সে এই ক্ষতিপূরণ দিবে এবং কারাদণ্ড ভোগ করবে। তো 17(3)-এর জন্য আর আলাদা করে মামলার প্রয়োজন নাই। আচ্ছা, আমরা চলে আসি 18 ধারা, অপরাধের তদন্ত। ফৌজদারি কার্যবিধিতে ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের অধীন কোন অপরাধের তদন্ত অভিযুক্ত ব্যক্তি অপরাধ সংগঠনের সময়, এই যে দেখেন আন্ডারলাইন করবেন, অপরাধ সংগঠনের সময় হাতে নাতে পুলিশ কর্তৃক ধৃত হলে, দুইটা জিনিস, একটা হলো যখন অপরাধ সংগঠিত হয়েছে তখন হাতে নাতে কে কর্তৃক ধৃত হয়েছে, পুলিশ কর্তৃক, বা অন্য কোনো ব্যক্তি কর্তৃক ধৃত হইয়া পুলিশের নিকট সোপর্দ করা হলে, মানে হয় পুলিশ ধরছে না হলে কি অন্য কোনো ব্যক্তি ধরছে, তাহার ধৃত হইবার তারিখ হইতে পরবর্তী 15 কার্য দিবসের মধ্যে সম্পন্ন করিতে হইবে। এই 15 কার্য দিবস বলতেন, কত কার্য দিবস? পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে হাতে নাতে ধৃত হইলে তদন্ত শেষ করবে কত দিনের মধ্যে? 15 কার্য দিবসের মধ্যে। পরেরটা দেখি, অভিযুক্ত ব্যক্তি অপরাধ সংগঠনের সময় হাতে নাতে ধৃত না হইলে, যখন অপরাধ সংগঠিত হয়েছে তখন হাতে নাতে সে ধরা পড়ে নাই, তার অপরাধ সংগঠন সংক্রান্ত প্রাথমিক তথ্য প্রাপ্তি বা ক্ষেত্রমতে সংশ্লিষ্ট কর্মকর্তা বা তার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা বা ট্রাইব্যুনালের নিকট হইতে তদন্তের, দেখেন, তদন্তের আদেশ প্রাপ্তির তারিখ হইতে পরবর্তী 30 কার্য দিবসের মধ্যে সম্পন্ন করতে হইবে। এটা বল দিবেন। তাহলে আমার মনে রাখতে হবে, যদি হাতে নাতে ধৃত হয় তাহলে কত কার্য দিবস? 15। আর হাতে নাতে ধৃত না হইলে আদেশের তারিখ হইতে কত? 30 কার্য দিবস। কোন যুক্তিসঙ্গত কারণে উপধারা 1-এ উল্লেখিত সময়ের মধ্যে তদন্ত কার্য সমাপ্ত করা সম্ভব না হইলে তদন্ত কর্মকর্তা তদন্তের মেয়াদ শেষ হবার পূর্বে কেস ডায়েরি সহ বিলম্বের কারণ সম্বলিত লিখিত প্রতিবেদন ট্রাইব্যুনালে বা ক্ষেত্রমতে ম্যাজিস্ট্রেট নিকট উপস্থাপন করিবেন এবং ট্রাইব্যুনাল বা ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট হইলে তদন্তকারী কর্মকর্তা এই যে গোল দিবেন, পরবর্তী 15 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করবেন। মানে হাতে নাইতে ধৃত হইলে তো শেষ করতে হবে 15 দিন, আর ধৃত না হইলে 30 দিন। 15 বা 30 দিনের মধ্যে শেষ করতে পারে নাই, তাহলে আরো বেশি সময় পাবে কতদিন? 15 দিন। 15-15 বা 30-15, 15+15 অথবা 30+15। বুঝেন নাই বোধহয়? 15+15 বুঝছেন? মানে হাতে নাতে ধৃত হইলে 15 কার্য দিবসের মধ্যে শেষ করতে পারে নাই, তাহলে এক্সট্রা সময় পাবে কত? 15 দিন। আর হাতে নাতে ধৃত না হইলে শেষ করবে 30 দিনের মধ্যে, তাহলে 30 দিনের মধ্যে শেষ করতে না পারলে এক্সট্রা সময় পাবে কত? 15 দিন। তারপরে দেখেন, অভিযুক্ত ব্যক্তি অপরাধ সংগঠনের সময় হাতে নাতে ধৃত না হইলে তার অপরাধ সংগঠন সংক্রান্ত প্রাথমিক তথ্য, এটা তোমরা পড়ছি, সরি, তবে শর্ত থাকে যে যেসব মামলা তদন্ত ট্রাইব্যুনাল বা ক্ষেত্রমতে ম্যাজিস্ট্রেটের অনুমোদন সাপেক্ষে ডিএনএ পরীক্ষা আবশ্যক, এটা বলতেন ডিএনএ পরীক্ষা আবশ্যক, সেসব মামলা তদন্তের মেয়াদ ট্রাইব্যুনাল ক্ষেত্রমতে ম্যাজিস্ট্রেট ন্যূনতম প্রয়োজনীয় সময় পর্যন্ত বর্ধিত করতে পারে। মানে কিছু কিছু মামলার ক্ষেত্রে ডিএনএ পরীক্ষা আবশ্যক, সেই ক্ষেত্রে ট্রাইব্যুনাল বা ম্যাজিস্ট্রেট সময় কি করতে পারে? ন্যূনতম প্রয়োজনীয় সময় পর্যন্ত বৃদ্ধি করতে পারে। ডিএনএ টেস্ট করতে আপনি মন চাইলেই ডিএনএ টেস্ট ইচ্ছা মতো করা যায় না, ডিএনএ টেস্ট একটা সময় সাপেক্ষ প্রক্রিয়া, বুঝতে পারছেন? সেই ক্ষেত্রে ট্রাইব্যুনাল বা ম্যাজিস্ট্রেট ইচ্ছা করলে এর মেয়াদ বাড়াতে পারে। আচ্ছা, এরপরে চলে আসি, তদন্ত প্রতিবেদন দাখিলের পর উহার বিরুদ্ধে নারাজি দাখিল হইলে, এটা বলে দিবেন, নারাজি দাখিল হইলে ট্রাইব্যুনাল অধিকতর তদন্তের নিমিত্তে নতুন তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত করিতে পারিবে এবং অনুরূপ ক্ষেত্রে তদন্তের আদেশ প্রাপ্ত হইবার
পরবর্তী 15 কার্য দিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করতে হইবে। তাহলে দেখেন, যদি নারাজি দেয় তাহলে এক্সট্রা আরো সময় বাড়াতে পারে কতদিন, এবং নতুন তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত করিতে পারিবে। নারাজি কাকে বলে তানভীর আলম খান? আর নারাজি হচ্ছে নারাজি তো ফার্সি শব্দ। নারাজি ফার্সি না আরবি? ফার্সি সম্ভবত। আচ্ছা কি বলো, এখন নারাজি হচ্ছে আপনার ওই যে অভিযোগকারী পক্ষ, তদন্তকারী পক্ষটা সে হচ্ছে যেটাকে চ্যালেঞ্জ করতে চাচ্ছে। আচ্ছা, নারাজি বলা ফার্সি শব্দ। নারাজি আচ্ছা, ধন্যবাদ। মানছি না, আমি মানি না, নারাজি মানে আমি মানি না। মানি না। তাহলে নারাজি শব্দটা মানে নারাজির ক্ষেত্রে আরো 15 বাড়াইতে পারে। তাহলে আমরা হাতে নাতে দিতে হওয়ার ক্ষেত্রে সময় পাইলে প্রথম 15, পরে বাড়াই 15, এরপর আবার 15, নারাজি দিলে আরো নারাজ দিলে আরো 15, আর হাতে নাতে দিতে না হইলে প্রথমে 30, পরে 15, এরপরে আবার 15। এরপরে আসি 15 উপধারা 1-এ উল্লিখিত সময়সীমা বা ক্ষেত্রমত উপধারা 2 ও 3 এর অধীন বর্ধিত সময়সীমার মধ্যে কোন তদন্ত কার্য সম্পন্ন না করার ক্ষেত্রে, উপধারা 1 তো বুঝেন মানে 15, উপধারা 1-এ আসলে 15-30 হাতে নাতে ধরতে হলে 15, না হইলে 30। উপধারা 2-এ আছে ওই যে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ না হলে আরো 15, আর উপধারা 3 তো ওই যে আপনার যে মাত্র যেটা পড়লাম যে নতুন নারাজি দিলে আরো 15, মানে এই সময়ের মধ্যেও যদি সে কি করতে না পারে, শেষ করতে না পারে। ওই যে উপধারা 1 উল্লেখিত সময়সীমার ক্ষেত্রমত উপধারা 2 ও 3 এর অধীন বর্ধিত সময়সীমার মধ্যে কোনো তদন্ত কার্য সম্পন্ন না করার ক্ষেত্রে তৎসম্পর্কিত ব্যাখ্যা সংবলিত প্রতিবেদন পর্যালোচনার পর তদন্তের আদেশ প্রদানকারী ট্রাইব্যুনাল কিংবা ক্ষেত্রমত ম্যাজিস্ট্রেট যদি এই সিদ্ধান্তে উপনীত হন যে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন না হওয়ার জন্য সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা বা ক্ষেত্র বিশেষে কোন সরকারি কর্মকর্তা দায়ী, তাহলে উহা দায়ী ব্যক্তির অদক্ষতা বা অসদাচরণ বলে বিবেচিত হইবে, এবং এই অদক্ষতা বা অসদাচরণ তার বার্ষিক আন্ডারলাইন করেন বার্ষিক গোপনীয় অনুবেদনে লিপিবদ্ধ করা হইবে, এবং উপযুক্ত ক্ষেত্রে চাকরি বিধিমালা অনুযায়ী তাহার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাইবে। মানে যদি কোনো সরকারি কর্মকর্তার দায় থাকে তাহলে তার বিরুদ্ধে তার চাকরির বিধিমালা অনুসারে ব্যবস্থা গ্রহণ করা যাইবে। তারপরে তদন্ত প্রতিবেদন দাখিলের পর যদি ট্রাইব্যুনাল তদন্ত সংশ্লিষ্ট তথ্যাদি পর্যালোচনা করিয়া এই মর্মে সন্তুষ্ট হয় যে তদন্ত প্রতিবেদনে আসামি হিসেবে উল্লেখিত কোনো ব্যক্তিকে ন্যায় বিচারের স্বার্থে সাক্ষী করা বাঞ্ছনীয়, সাক্ষী করা কি বলেন বাঞ্ছনীয়, তবে উক্ত ব্যক্তিকে আসামির পরিবর্তে সাক্ষী হিসেবে গণ্য করার আদেশ দিতে পারিবে। মানে তদন্তে সন্তুষ্ট হয়েছে যে আসামি না হইয়া এর হওয়া উচিত কি সাক্ষী, তাহলে তারা সাক্ষী হিসেবে গণ্য করার নির্দেশ দিতে পারে। তারপরে যদি আমরা চলে আসি, যদি মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্তির পর ট্রাইব্যুনালের নিকট প্রতীয়মান হয় যে এই আইনের অধীন কোন অপরাধের তদন্তকারী কর্মকর্তা নিজে বা তার ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার নির্দেশে কোনো ব্যক্তিকে অপরাধের দায় হইতে রক্ষা করার উদ্দেশ্যে বা তদন্ত কার্যে আন্ডারলাইন করেন গাফিলতির মাধ্যমে অপরাধটি প্রমাণে ব্যবহারযোগ্য কোনো আলামত আন্ডারলাইন করেন আলামত সংগ্রহ বা বিবেচনা না করিয়া বা মামলা প্রমাণের প্রয়োজন ব্যতিরেকে উক্ত ব্যক্তিকে আসামির পরিবর্তে সাক্ষী করিয়া বা কোনো গুরুত্বপূর্ণ সাক্ষীকে পরীক্ষা না করিয়া তদন্ত প্রতিবেদন দাখিল করছে। মানে বুঝেন, ট্রাইব্যুনাল দেখতেছে যে তদন্তকারী কর্মকর্তা কাউরে আসামি করা দরকার, আসামি না করে তার সাক্ষী করছে, কারো সাক্ষী করা দরকার, সাক্ষী না করে কি করছে আসামি করছে, বা গুরুতর গাফিলতি করছে, তাহা হইলে উক্ত তদন্তকারী কর্মকর্তার বা ক্ষেত্র মধ্যে তার ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে কার্য বা অবহেলাকে অদক্ষতা বা ক্ষেত্রমত বা অসদাচরণ হিসেবে চিহ্নিত করিয়া ট্রাইব্যুনাল উক্ত কর্মকর্তা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিতে পারে। মানে তার যে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ তার বলতে পারে যে এর বিরুদ্ধে আপনি অ্যাকশন গ্রহণ করেন, কারণ এখানে গাফিলতি করছে।
রিটেন প্রশ্ন কিভাবে হতে পারে, তাই রিটেন প্রশ্ন হতে পারে এইভাবে, এখনো তো শেষ করি নাই, যে নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুসারে অপরাধের তদন্ত আলোচনা করুন। তখন এই 18 দ্বারা বিস্তারিত লিখতে হবে, বুঝতে পারছেন? বা বলতে পারে যে তদন্তের ক্ষেত্রে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কি কি বিধিবিধান আছে আলোচনা করুন, তখন 18 দ্বারা লিখতে হবে। এইভাবেও আসে যে তদন্ত ও বিচার সম্পর্কে আলোচনা করুন, তদন্ত ট্রাইব্যুনালের এখতিয়ার সম্পর্কে আলোচনা করুন। তো এজন্য নারী শিশুর এই জায়গা যত ধারা আছে এই ধারা সব নিয়ে আপনার হলে যাইতে হবে লিখিততে, অ্যাটলিস্ট লিখিত তো আপনি সময় কম পাবেন, আমার চেষ্টা করতে হবে এখন থেকে, জি। যে এখন থেকে শেষ করার, যে এখানে কোথায় কি আছে। এরপরে যদি আমরা চলে আসি যে 9, উপধারা 9, ট্রাইব্যুনাল বা ক্ষেত্রমতে ম্যাজিস্ট্রেট কোনো আবেদনের প্রেক্ষিতে বা অন্য কোনো তথ্যের ভিত্তিতে কোনো তদন্ত কর্মকর্তার পরিবর্তে, আন্ডারলাইন করেন, পরিবর্তে অন্য কোনো তদন্ত কর্মকর্তাকে নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিতে পারে। এটা ইম্পর্টেন্ট, দেখেন ট্রাইব্যুনাল বা ক্ষেত্রমতে ম্যাজিস্ট্রেট কোন আবেদনের প্রেক্ষিতে, আবেদন মানে ওনার কাছে কেউ আবেদন করছে যে ওনার এই আইওকে চেঞ্জ করে অন্য কাউকে নিয়োগ দেওয়া হোক, তাহলে এই ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ট্রাইব্যুনাল বা ম্যাজিস্ট্রেট আদেশ দিতে পারবে। আগে শুধু দিতে পারতো ট্রাইব্যুনাল, বর্তমানে ম্যাজিস্ট্রেটও পারবে। এখন যদি বলেন যে অনেকে আপনারা জানেন না যে স্যার ট্রাইব্যুনাল বা ম্যাজিস্ট্রেট দুইটা লিখলো কেন, নারী শিশুর মামলা সামনে গিয়ে পড়বো, এটা এফআইআরও হয় আবার ট্রাইব্যুনালেও করা যায়। যখন এফআইআর হবে তখন ওই মামলাটা তো কগনিজেন্স কোর্টে থাকবে, আমলি আদালতে, পুলিশ রিপোর্ট আসার আগ পর্যন্ত। আর যখন এফআইআর না হইয়া ট্রাইব্যুনালে হইছে তখন ওই মামলার যাবতীয় কর্মকাণ্ড তো ট্রাইব্যুনালেই হবে। জি। ধরেন একজনকে ধর্ষণের মামলা প্রথমে যাবে এফআইআর করতে, ওই জায়গার এফআইআর কি নেয় নাই, তখন ট্রাইব্যুনালে এসে আবেদন করছে যে আমি এফিডেভিট সহ যে আমি থানায় গেছিলাম, আমারও ওই মামলা কি এজাহার হিসেবে গ্রহণ করা হয় নাই, তখন ওই ট্রাইব্যুনাল আবার একটা অনুসন্ধানের নির্দেশ দিবে বা তদন্তের নির্দেশ দিবে। তো তারপরে এটা নির্দেশ দিতেও পারে অথবা উনি সরাসরি কি এটা আমলেও নিতে পারে। তাহলে এই ক্ষেত্রে তো মামলাটা সরাসরি থাকতেছে ট্রাইব্যুনালে। আর যখন থানা হয়ে মামলা হচ্ছে তখন যাচ্ছে কোথায়, কগনিজেন্স কোর্টে, ম্যাজিস্ট্রেটের কাছে। আচ্ছা, তো ধারা 9 অধীন মামলা তদন্ত করার সময় প্রশাসনিক আদেশে কোন তদন্তকারী কর্মকর্তার বদলি কার্যকর করা যাইবে না। ধারা 9 অধীন, ধারা 9 বুঝেন তো, ধারা 9 অধীন মামলা তদন্ত করার সময় প্রশাসনিক আদেশে কোন তদন্তকারী কর্মকর্তার বদলি কার্যকর করা যাইবে না। 9 ধারা তো বুঝেন। এইগুলো বদলি করতে নাকি দর্শন করতে পারে? আচ্ছা, এই জায়গা ধারা 9 মানে 9 ধারা, যে উপধারা না, ধর্ষণের 9। হ্যাঁ, অধীন কোন মামলা তদন্ত প্রশাসনিক আদেশে বদলি করা কার্যকর, মানে ধর্ষণের মামলা তদন্তকারী কর্মকর্তা যে সেই থাকবে, এনারে প্রশাসনিক আদেশে কার্যকর বদলি করা যাবে না। এটা যদি উপরের 9 বুঝাইতো তাহলে উপধারা 9 হতো, বুঝতে পারছেন? তাহলে এটা একটা প্রশ্ন যে কোন ধরনের মামলার ক্ষেত্রে প্রশাসনিক আদেশে তদন্তকারী কর্মকর্তার বদলি কার্যকর করা যাবে না। 9 ধারার মামলা মানে কি, ধর্ষণের মামলার ক্ষেত্রে যে প্রশাসনিক আদেশে তদন্তকারী কর্মকর্তাকে বদলি কার্যকর করা যাবে। তো এখানে মোটামুটি সাবসেকশন আছে 10টা, অ্যাকচুয়ালি 10টা না, মাঝের ওই 4-5 বাতিল করছে। জি। তো এই সবগুলাই আমার মনে রাখতে হবে। তাহলে আমরা তদন্তের ক্ষেত্রে হাতে নাতে ধরলে 15 দিন, না ধরলে 30 দিন, এরপর আরো বাড়াইলো 15, এরপর না রাজি হইলে আরো 15। আমরা চলে আসি অপরাধ বিচারার্থে গ্রহণ ইত্যাদি। বিচারার্থে গ্রহণ মানে বুঝেন? বিচারার্থে গ্রহণ মানে হচ্ছে আমলে নেওয়া, মানে এই যে আমলে নেওয়া, অপরাধ বিচারার্থে গ্রহণ ইত্যাদি। তাহলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তদন্ত করে কত ধারায়? 18 ধারায়। আর বিচারার্থে গ্রহণ মানে আমলে নিচ্ছে কত ধারায়? 19 ধারায়। এই আইনের অধীন সকল অপরাধ বিচারার্থে গ্রহণীয় হইবে,
মানে এই আইনের অধীন সকল অপরাধ কি আমলযোগ্য। উপধারা 3-এর বিধান সাপেক্ষে এই আইনের অধীন শাস্তিযোগ্য অপরাধ সংগঠনে জড়িত মূল বা প্রত্যক্ষভাবে অভিযুক্ত কোনো ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া যাবে না যদি তাহাকে মুক্তি দেওয়ার আবেদনের উপর অভিযোগকারী পক্ষকে শুনানির সুযোগ না দেওয়া হয়। মানে যিনি মামলাটা করছে তারে শুনানির সুযোগ না দিয়ে কোনো জামিন দেওয়া যাবে না। তাহার বিরুদ্ধে আনীত অভিযোগ তিনি দোষী সাব্যস্ত হওয়ার যুক্তিসঙ্গত কারণ রয়েছে মর্মে ট্রাইব্যুনাল বা ক্ষেত্র মতে এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেট যদি কি হন, সন্তুষ্ট হন। মানে তারা জামিন দেওয়া যাবে না আরেক পক্ষের না শুই না, আর তারা জামিন দেওয়া যাবে না যদি মনে করে যে তিনি দোষী সাব্যস্ত হওয়ার কারণ আছে। তারপরে দেখেন উপধারা 3-এ কি বলছে। উপধারা 2-এ উল্লেখিত কোনো ব্যক্তি নারী বা শিশু হইলে, এটা বললেন নারী বা শিশু হইলে, মানে যিনি আসামি তিনি যদি নারী শিশু হয়, বুঝছেন সহজ কথা, যিনি আসামি তিনি যদি নারী অথবা কি হয় শিশু হয়, কিংবা শারীরিকভাবে অসুস্থ হইলে, সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়ার কারণে ন্যায় বিচার বিঘ্নিত হইবে না মর্মে ট্রাইব্যুনাল ক্ষেত্র মধ্যে এখতিয়ার সম্পন্ন আদালত সন্তুষ্ট হইলে তাকে জামিনে মুক্তি দিতে দেওয়া যাইবে। তাহলে বলছে যে কোন নারী বা শিশু যদি শারীরিকভাবে কি হয়, অসুস্থ হয়, নারী বা শিশু হইলে বা অন্য কেউ যদি শারীরিকভাবে অসুস্থ হয়, তাহলে ন্যায় বিচার ব্যাহত না হলে তারা জামিনে মুক্তি দেওয়া যাবে। ফৌজদারি কার্যবিধিতে যেরকম আছে আপনার 16 বছরের কম, স্ত্রীলোক পীড়িত বা অক্ষম 497 ধারায়, এই জায়গা বলতেছে কত ধারায়, 19 ধারায়। আচ্ছা, এরপরে আসেন উপধারা 4। উপধারা 2-এ উল্লেখিত ব্যক্তি ব্যতীত এই আইনের অধীন অপরাধ সংগঠনের অভিযুক্ত অন্য কোনো ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া ন্যায়সঙ্গত হইবে মর্মে ট্রাইব্যুনাল ক্ষেত্রমত এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট হইলে তৎমর্মে কার লিপিবদ্ধ করিয়া সংশ্লিষ্ট ব্যক্তিকে বা ক্ষেত্রমত এখতিয়ার সম্পন্ন আদালত জামিনে মুক্তি দিতে পারিবে। তাহলে জামিন দেওয়ার ক্ষেত্রে বলছে যে অপর পক্ষের না শুনে জামিন দিবে না নাকি, আর দোষী সাব্যস্ত হওয়ার যুক্তিসঙ্গত কারণ থাকলেও কি জামিন দিবে না। আচ্ছা, চলে আসে আমরা তাহলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তদন্ত আছে কত ধারায়, 18, আর বিচারার্থে গ্রহণ 19। জামিন দিবে কি দিবে না এটাও কত, 19। আমরা চলে এসে বিচার পদ্ধতি, ট্রায়াল। ধারা 35-এর বিধান সাপেক্ষে এই আইনের অধীন কোন অপরাধের বিচার ধারা 26 বা ক্ষেত্রমতে ধারা 26 ক এর অধীন গঠিত ট্রাইব্যুনালে বিচারযোগ্য হইবে। ধারা 35-এর বিধান সাপেক্ষে বলছে যে এই আইনের অধীন কোন অপরাধের বিচার হবে 26 ধারা বা 26 ক ধারায় গঠিত ট্রাইব্যুনালের বিচারযোগ্য হইবে। আমরা একটু চলে আসি 35 ধারায় কি আছে, আসেন। এই যে দেখেন ধারা 11 দফা গ বর্ণিত অপরাধ সম্পর্কে বিশেষ বিধান। এই আইনে যাহা কিছুই থাকুক না কেন, নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ 2025 বলবৎ হওয়ার তারিখ হইতে 11 গ এ বর্ণিত অপরাধ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচারার্থে গ্রহণীয় বিচারযোগ্য হইবে। তাহলে 11 গ এখন আর বিচারের ক্ষমতা ট্রাইব্যুনালের নাই, এটা আছে কার, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক। তবে শর্ত থাকে যে দেখেন, নারী ও শিশু নির্যাতন অধ্যাদেশ 2025 বলবৎ হওয়ার পূর্বে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 11 এর দফা গ এর অধীন দায়েরকৃত অনিষ্পন্ন মামলা সমূহ এখতিয়ার সম্পন্ন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে বদলি হইবে না। মানে এই আইন হওয়ার আগে যে মামলা 11 গ ট্রাইব্যুনালে আছে সেটা ট্রাইব্যুনালেই থাকবে, এবং উক্ত অধ্যাদেশ বলবৎ হওয়ার পূর্বে এই আইনের অধীন অনিষ্পন্ন মামলা সমূহ তদন্তকারী কর্মকর্তা এখতিয়ার সম্পন্ন আদালত, ট্রাইব্যুনাল এবং আপিল সংশ্লিষ্ট আদালতে এমন ভাবে পরিচালিত নিষ্পত্তি হইবে যেন এই অধ্যাদেশ বলবৎ হয়নি। তার মানে এই আইন, এই 25 সালের যে আইন, এটার আগের যে মামলা সেটা আগের আইনেই পরিচালিত হবে। তারপরে যদি একটু দেখি যে 11 এর ধারা 11 এর দফা গ এ বর্ণিত অপরাধ বিচারার্থে গ্রহণীয়,
কগনিজেবল, এই যে দেখেন কগনিজেবল, এটা গোল দিবেন আপোষযোগ্য। আপোষযোগ্য 11 আগে আপোষযোগ্য ছিল, 11 আগে আপোষযোগ্য ছিল না, 2025 সালে কি করছে আপোষযোগ্য এবং জামিন অযোগ্য হইবে এবং উক্ত অপরাধের অভিযোগ দায়ের, তদন্ত, বিচার, আপিল নিষ্পত্তি সহ পদ্ধতিগত সকল ক্ষেত্রে এই আইনের অন্যান্য ধারা বিশেষ বিধানাবলীর পরিবর্তে ফৌজদারি কার্যবিধি এবং এভিডেন্স অ্যাক্ট 1872 বিধানাবলী প্রযোজ্য হইবে। তাহলে 11 গয়ের ক্ষেত্রে নারী শিশু ট্রাইব্যুনালে বিচার হবে না, 11 গয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে কি ফৌজদারি কার্যবিধি এবং এভিডেন্স অ্যাক্ট। জি, তারপরে যদি ট্রাইব্যুনাল বিচার্য কোনো অপরাধের সহিত ধারা 11 গয়ে বর্ণিত অপরাধ এমন ভাবে জড়িত থাকে যে ন্যায় বিচারের সাথে উভয় অপরাধের বিচার একই সঙ্গে বা একই মামলায় করা প্রয়োজন, তাহা হইলে 11 গয়ে বর্ণিত অপরাধটির বিচার ট্রাইব্যুনালে বিচার্য অপরাধের সহিত এই আইনের বিধান অনুসারে একই সঙ্গে বা একই ট্রাইব্যুনালে করা যাবে। উদাহরণস্বরূপ ধরেন দুইটা অপরাধ হইছে, তারে একজনে জলসায় দিছে দাহ্য পদার্থ দিয়ে, আবার যৌতুকের নিমিত্তে হালকা আঘাতও করছে, তাহলে 11 গ আর 4 ধরা একসাথে। এখন আমরা জানি 11 গ যাবে কোথায়, ম্যাজিস্ট্রেটের কাছে, আর 4 হচ্ছে ট্রাইব্যুনালে, কিন্তু এই ক্ষেত্রে দুইটাই একই সাথে ট্রাইব্যুনালে বিচার করা যাবে। তাহলে 35 ধারাটা নতুন করে সংযুক্ত করা হয়েছে। 35-এ বলছে যে 11 গ এখন থেকে আপোষযোগ্য, নাকি 11 গ বিচার হবে কার কাছে, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে। 11 গ এর ক্ষেত্রে নারী শিশুর ওই আপিল টাপিল এই বিধানাবলী প্রযোজ্য না, এই ক্ষেত্রে প্রযোজ্য কি ফৌজদারি কার্যবিধি এবং সাক্ষ্য আইন। আর যদি একাধিক অপরাধ হয় তাহলে ট্রাইব্যুনালে 11 গ একসাথে বিচার করা যাবে। এ হলো কথা। তো আমাদের নামাজের বিরতি, নামাজ শেষে আবার ইনশাল্লাহ আমরা শুরু করব, আরো ক্লাস হবে ইনশাল্লাহ, 10 মিনিটের বিরতি। তাহলে 8-এ পেলাম আমরা তদন্ত, 18-তে পেলাম তদন্ত, 19-এ পেলাম বিচারার্থে গ্রহণ এবং 20 ধারায় আছে বিচার পদ্ধতি। এবং বিচার পদ্ধতির যে উপধারা 1, এটা আমরা অলরেডি পড়ছি যে 35-এর বিধান সাপেক্ষে এই আইনের অধীন কোন অপরাধের বিচার করা হবে 26 ধারা 26 বা 26 ক ধারার অধীন গঠিত ট্রাইব্যুনালে বিচারযোগ্য হইবে। এখন 35 ধারাটা আমরা এর আগে পড়ে এসেছি। 35 ধারা অ্যাকচুয়ালি যেটা আছে সেটা হলো যে 11 গ এর বিচার করবে ম্যাজিস্ট্রেট এবং এটা আপোষযোগ্য। সো 11 গ ছাড়া আর বাদ বাকি যত অপরাধ আছে সব অপরাধের বিচার করবে কিন্তু ট্রাইব্যুনাল। আচ্ছা, তারপরে ট্রাইব্যুনালে মামলার শুনানি শুরু হইলে উহা শেষ না হওয়া পর্যন্ত প্রতি কর্মদিবসে একটানা চলবে। ট্রাইব্যুনালে যদি একবার বিচার শুনানি শুরু হয় একটানা চলবে। বিচারের জন্য মামলা প্রাপ্তির তারিখ হইতে, আন্ডারলাইন করবেন, মামলা প্রাপ্তির তারিখ হইতে 180 কার্যদিবসের মধ্যে ট্রাইব্যুনাল বিচার কার্য সমাপ্ত করিবে। এটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসবে যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কত দিনের মধ্যে বিচার কার্য শেষ করবে। 180 কার্যদিবস। যেরকম ফৌজদারি কার্যবিধিতে আছে 339C, ম্যাজিস্ট্রেট আদালত শেষ করবে 180 দিন, আর দায়রা আদালত 360 দিন। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি যে উপধারা 3-এ যা কিছুই থাকুক না কেন, ধারা 9-এর অধীন ধর্ষণ সংক্রান্ত মামলার বিচার কার্য ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের তারিখ হইতে 90 কার্যদিবসের মধ্যে সমাপ্ত করবে। এটা আন্ডারলাইন করেন ভিভিআই ইন্টারেস্টারদের। তাহলে ধর্ষণের মামলার ক্ষেত্রে বিচার কার্য শেষ করবে কতদিনের মধ্যে, 90 কার্যদিবস। আর ইসের ক্ষেত্রে মানে অন্যান্য ক্ষেত্রে হলো 180 কার্যদিবস, অর্ধেকে নিয়ে আসছে কিন্তু। আর ধর্ষণের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস যে মনে আছে কিনা আপনাদের, যে তদন্তকারী কর্মকর্তারে পাল্টানো যাবে না, প্রশাসনিক আদেশে চেঞ্জ করা যাবে না। এরপরে দেখি আমরা উপধারা 3 এবং উপধারা 3 ক উল্লেখিত সময়সীমার মধ্যে মামলার বিচার কার্য সমাপ্ত করিবার ক্ষেত্রে ট্রাইব্যুনাল যদি এই সিদ্ধান্তে উপনীত হয় যে নির্ধারিত সময়ের মধ্যে বিচার কার্য সম্পন্ন না হওয়ার জন্য কোন সরকারি কর্মকর্তা দায়ী, তাহা হইলে উহা দায়ী ব্যক্তির অদক্ষতা বা অসদাচরণ বলে বিবেচিত হইবে এবং উক্ত অদক্ষতা বা অসদাচরণ তার বার্ষিক গোপনীয় অনুবেদনে লিপিবদ্ধ করা হবে, লিপিবদ্ধ হয়ে গেছে, হবে কি লিপিবদ্ধ, এবং উপযুক্ত ক্ষেত্রে চাকরি বিধিমালা অনুযায়ী তাহার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাইবে। সো আমার এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে বিচারের সময়সীমা 180 কার্যদিবস, বাট ধর্ষণের ক্ষেত্রে 90 কার্যদিবস। তারপরে কোন মামলার বিচার কার্য শেষ না করিয়া যদি কোনো ট্রাইব্যুনাল বিচারক বদলি হয়ে যান,
মানে উনি বিচার শেষ না করেই বদলি হয়ে গেছে, তাহা হইলে তিনি বিচার কার্যের যে পর্যায়ে মামলাটি রাখিয়া গিয়াছেন সে পর্যায়ে হইতে তাহার স্থলাভিষিক্ত আন্ডারলাইন করুন স্থলাভিষিক্ত বিচারক বিচার করিবেন এবং তাহার পূর্ববর্তী বিচারক যে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন সেই সাক্ষীর সাক্ষ্য পুনরায় গ্রহণ করার প্রয়োজন হইবে। ট্রায়াল দি নোভো, বুঝেন, মানে নতুন করে বিচার। তো যে পর্যায়ে উনি শেষ করে গেছে বদলি হয়ে যদি আর একজন আসে নতুন করে সাক্ষ্য গ্রহণের প্রয়োজন নাই। তবে শর্ত থাকে যে ন্যায় বিচারের স্বার্থে যদি বিচারক কোন সাক্ষীর সাক্ষ্য পুনরায় গ্রহণ করা অপরিহার্য বলে মনে করেন, কিন্তু নতুন যে আসছে সে যদি মনে করে যে আর একজন ওই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা দরকার, তাহলে তিনি সাক্ষ্য গ্রহণ করিয়াছে এমন যে কোনো সাক্ষীকে তলব করিয়া পুনরায় তাহার সাক্ষ্য গ্রহণ করিতে পারিবে। তার মানে বিচারক বদলি হয়ে গেলে ওই সেম সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করতে কি সে বাধ্য? না, বাধ্য না, তবে ন্যায় বিচারের স্বার্থে করতে পারবে। পারে। তারপরে যদি আমরা দেখি যে কোন ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে কিংবা ট্রাইব্যুনাল স্বীয় বিবেচনা উপযুক্ত মনে করিলে, এটা আন্ডারলাইন করেন, আবেদনের প্রেক্ষিতে কিংবা ট্রাইব্যুনাল স্বীয় বিবেচনায় উপযুক্ত মনে করিলে এই আইনের ধারা ৯ এর অধীন অপরাধের বিচার রুদ্ধতার পক্ষে, এটা গোল দিবেন, রুদ্ধতার পক্ষে বা ট্রায়াল ইন ক্যামেরা অনুষ্ঠান করতে পারবে। তাহলে ট্রায়াল ইন ক্যামেরা বা ক্যামেরা ট্রায়াল শুধুমাত্র কোন ধরনের অপরাধের ক্ষেত্রে? দর্শন মামলার ক্ষেত্রে। ধর্ষণ মামলার ক্ষেত্রে। কত ধারায় বলছে? হুম। বিশেষ ৬। বিশেষ করে এটা মনে রাখতে হবে, ক্যামেরা ট্রায়াল বিশেষ ৬। ফৌজদারি কার্যবিধিতে ক্যামেরা ট্রায়াল আছে কততে? ৩৫২-তে। ফৌজদারি কার্যবিধিতে আছে ৩৫২। নারী ও শিশুতে আছে কততে? বিশেষ করে বিশেষ ৬। কোন অপরাধের ক্ষেত্রে? দর্শন মামলার ক্ষেত্রে। ধর্ষণ মামলার ক্ষেত্রে। কোন শিশু এই আইনের অধীন কোন অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত হইলে, মানে আসামি হচ্ছে শিশু হুম। বা উক্ত অপরাধের সাক্ষী হইলে বা শিশু হচ্ছে সাক্ষী, তাহার ক্ষেত্রে আন্ডারলাইন করবেন শিশু আইন ২০১৩ এর বিধান যতদূর সম্ভব অনুসরণ করতে হবে। তারপরে যদি আমরা পড়ি যে কোন নারী বা শিশুকে নিরাপত্তা হেফাজতে রাখিবার আদেশ প্রদানের ক্ষেত্রে ট্রাইব্যুনাল উক্ত নারী বা শিশুর কল্যাণ বা স্বার্থ রক্ষার্থে তাহার মতামত গ্রহণ ও বিবেচনা করবেন, এটা আন্ডারলাইন করেন। যখন কোন নারী বা শিশুরে কোন নিরাপত্তা হেফাজতে পাঠাবে তখন ওই নারী বা শিশুর অবশ্যই কি নেবেন? মতামত বিবেচনা করবে। তারপরে এই আইনে যা কিছুই থাকুক না কেন কেবল ধর্ষণের মামলার ক্ষেত্রে ট্রাইব্যুনাল উপযুক্ত মনে করলে মেডিকেল সার্টিফিকেট ও পারিপার্শ্বিক সাক্ষ্যের উপর ভিত্তি করিয়া বিচার কার্য সম্পন্ন করিতে পারিবে। আন্ডারলাইন করে ৩টে স্টার দেন। এই আইনে যা কিছুই থাকুক না কেন ধর্ষণের মামলার ক্ষেত্রে কি বলছে? মেডিকেল সার্টিফিকেট আর পারিপার্শ্বিক সাক্ষ্যের উপর ভিত্তি করিয়া বিচার কার্য কি করতে পারবে? সম্পন্ন করতে পারবে। ধরেন ধর্ষণের মামলায় অন্য কোনো সাক্ষী নাই, ভিকটিম আছে আর পারিপার্শ্বিক সাক্ষ্য আছে, মেডিকেল সার্টিফিকেট আছে বা সিসিটিভি ফুটেজ আছে বা এগুলা আছে। তাহলে এই ক্ষেত্রে ধর্ষণের মামলার বিচারের ক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেট বা পারিপার্শ্বিক সাক্ষ্যের উপর ভিত্তি করে বিচার কার্য যদি সম্পন্ন করে তাহলে সেটা কি হবে না? বেআইনি হবে না। তাহলে এই আইনে যতগুলো বিশেষ বিধান আছে, ধর্ষণের মামলার ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তারে পরিবর্তন করা যাবে না। ধর্ষণের মামলার ক্ষেত্রে বিচার কার্য শেষ করতে হবে কতদিন? ৯০ দিন। ধর্ষণের মামলার ক্ষেত্রে ক্যামেরা ট্রায়াল হতে পারে এবং ধর্ষণের মামলার ক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের উপর ভিত্তি করে বিচার কার্য কি সম্পন্ন করিতে হইবে। এবার আমরা যেটা মনে রাখবো সেটা হলো আসামির অনুপস্থিতিতে বিচার, ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া। এটা আছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের কত ধারায়? ২১ ধারায়, মনে রাখতে হবে। ক্যামেরা ট্রায়াল আছে বিশেষ ৬ আর ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া আছে ২১ ধারা। ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া মানে হলো আসামির অনুপস্থিতিতে বিচার। ফৌজদারি কার্যবিধির ৮৭, ৮৮, 339B ভিন্নতা যা কিছুই থাকুক না কেন, যে ক্ষেত্রে ট্রাইব্যুনালের এই মর্মে বিশ্বাস করা যুক্তিসঙ্গত কারণ থাকে যে অভিযুক্ত ব্যক্তি তার গ্রেফতার বা তাহাকে বিচারের জন্য সোপর্দকরণ এড়াবার জন্য পলাতক রহিয়াছেন এবং আত্মগোপন করিয়াছেন, তার আশু গ্রেফতারের কোনো সম্ভাবনা নেই, সেই ক্ষেত্রে ট্রাইব্যুনাল অভিযোগপত্র আন্ডারলাইন করবেন। অভিযোগপত্র গৃহীত হওয়ার তারিখ হইতে, অভিযোগপত্র গৃহীত মানে চার্জশিট গৃহীত হইবার তারিখ হইতে পরবর্তী গোল দিবেন ২০ দিনের মধ্যে উক্ত অনুপস্থিত বা পলাতক অভিযুক্ত ব্যক্তিকে হাজির করার নিমিত্তে তথ্য প্রযুক্তির যে কোনো উপযুক্ত মাধ্যমে। তাহলে চার্জশিট গ্রহণের কত দিনের মধ্যে? ২০ দিনের মধ্যে। নিমিত্তে তথ্য প্রযুক্তির যে কোনো উপযুক্ত মাধ্যমে
বা আন্ডারলাইন করুন একটি বাংলা জাতীয় দৈনিক, এটা গোল দিবেন, একটি বাংলা জাতীয় দৈনিক। বর্তমানে 2025 সালের ফৌজদারি কার্যবিধি সংশোধন অনুসারে ওখানেও একটা বাংলা জাতীয় দৈনিক। আর একটা আছে হ্যাঁ, আগে দুইটা ছিল। কাগজে প্রজ্ঞাপিত আদেশ দ্বারা বা অন্যবিধ যুক্তিসঙ্গত যে কোনো উপায় উক্ত অভিযুক্ত ব্যক্তিকে নোটিশ জারি করে হাজির হওয়ার নির্দেশ প্রদান করতে পারিবে এবং নির্ধারিত সময়ের মধ্যে যদি উক্ত অভিযুক্ত ব্যক্তি ট্রাইব্যুনালে হাজির না হন তা হইলে তার অনুপস্থিতিতে বিচার করিতে পারিবে। তাহলে এই জায়গায় কিন্তু ওই হুলিয়া ক্রোকের বিধান অনুসরণ করা বাধ্যতামূলক না। এই 21 ধারায় বলছে যে ওই জায়গা যাই থাকুক না কেন তিনি ট্রাইব্যুনাল গৃহীত হওয়ার চার্জশিট গৃহীত হওয়ার কতদিনের মধ্যে, 20 দিনের মধ্যে কোনো তথ্য প্রযুক্তি মানে ওয়েবসাইটে দিতে পারে অথবা একটা বাংলা জাতীয় পত্রিকায়। তবে শর্ত থাকে যে যদি কোনো অভিযুক্ত ব্যক্তি ট্রাইব্যুনালে হাজির হইবার পর বা তাকে ট্রাইব্যুনালে হাজির করিবার পর বা তাকে ট্রাইব্যুনাল কর্তৃক জামিনে মুক্তি দেওয়ার পর পলাতক হন, তাহা হইলে তাহার ক্ষেত্রে উল্লেখিত বিধান প্রযোজ্য হইবে না এবং সেই ক্ষেত্রে ট্রাইব্যুনাল কারণ লিপিবদ্ধ করিয়া অভিযুক্ত ব্যক্তির অনুপস্থিতিতে বিচার সম্পন্ন করিতে পারিবে। তাহলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া বা আসামির অনুপস্থিতিতে বিচার, এটা কত ধারায় আছে? 21। ক্যামেরা ট্রায়াল আছে কত ধারায়? বিশেষ 6। আমরা চলে আসি ম্যাজিস্ট্রেট কর্তৃক যে কোনো স্থানে জবানবন্দি গ্রহণের ক্ষমতা। দেখেন ফৌজদারি কার্যবিধির 164 এই জায়গায় ম্যাজিস্ট্রেট স্টেটমেন্ট রেকর্ড করতে পারে, আবার কনফেশনে রেকর্ড করতে পারে। স্টেটমেন্ট মানে হলো সাক্ষীর জবানবন্দি রেকর্ড করলে সেটার বলে স্টেটমেন্ট, আর আসামির বক্তব্য রেকর্ড করলে সেটার বলে কনফেশন। তো এখানে 164 এর বিধান নাই, 164 এর মতো মানে কনফেশনের রেকর্ডের বিধান নাই, যেটা আছে স্টেটমেন্ট। মানে ঘটনা সম্পর্কে জানে এরকম কোন ব্যক্তির জবানবন্দি রেকর্ড করবে কত ধারায়? 22 ধারায়। এই যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বলে যে 22 ধারা জবানবন্দি, 22 ধারা জবানবন্দি, এই সেই 22 ধারা জবানবন্দি। দেখেন এই আইনের অধীন সংগঠিত কোনো অপরাধের তদন্তকারী কোনো পুলিশ কর্মকর্তা বা তদন্তকারী অন্য কোনো ব্যক্তি কিংবা উক্ত স্থলে কোনো আসামিকে ধৃত করার সময় কোনো পুলিশ কর্মকর্তা আন্ডারলাইন করবেন যদি মনে করে যে অপরাধের শিকার ব্যক্তি মানে কি, মানে যার ভিকটিম বা ঘটনা সম্পর্কে ওয়াকে ফহাল বা ঘটনা নিজ চোখে দেখিয়েছেন এমন কোন ব্যক্তির জবানবন্দি অপরাধের ত্বরিত বিচারের সাথে কোনো ম্যাজিস্ট্রেট কর্তৃক অবিলম্বে লিপিবদ্ধ করা প্রয়োজন। তো এই জায়গায় 3টা গোল দিবেন, অপরাধের শিকার ব্যক্তি একটা, ঘটনা সম্পর্কে ওয়াকে ফহাল একটা, আর ঘটনা নিজ চোখে দেখিয়েছেন। তার মানে 22 ধারায় যে শুধু ভিকটিমের জবানবন্দি রেকর্ড করতে পারে তারা ঘটনা সম্পর্কে যারা জানে তাদের জবানবন্দি রেকর্ড করতে পারে। তাহলে তিনি কোন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে উক্ত ব্যক্তির জবানবন্দি লিপিবদ্ধ করার জন্য লিখিতভাবে বা অন্য কোনোভাবে অনুরোধ করতে পারে। তাহলে জিজ্ঞেস করবে যে কারে অনুরোধ করবে, কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেটে? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটে। আচ্ছা ওই ব্যাগটা একটু দেন তো আমাকে, ওই যে লালটা। তারপরে যদি আমরা দেখি যে উপধারা 1 উল্লিখিত ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল বা অন্য কোনো যথাযথ স্থানে উক্ত ব্যক্তির জবানবন্দি গ্রহণ করিবেন এবং মানে ঘটনাস্থলে গিয়ে জবানবন্দি গ্রহণ করতে পারেন এবং উক্তরূপে গৃহীত জবানবন্দি তদন্ত প্রতিবেদনের সহিত সামিল করিয়া ট্রাইব্যুনালে দাখিল করার নিমিত্তে তদন্তকারী কর্মকর্তা ব্যক্তি নিকট সরাসরি কি করবেন? প্রেরণ করবেন। মানে উনি এই 22 ধারার জবানবন্দি রেকর্ড করে সরাসরি ট্রাইব্যুনালের কাছে পাঠিয়ে দিন। যদি উপধারা 1 উল্লেখিত কোনো অপরাধের জন্য অভিযুক্ত কোনো ব্যক্তির বিচার কোনো ট্রাইব্যুনালে শুরু হয় এবং দেখা যায় যে উপধারা 2 এর অধীন জবানবন্দি প্রদানকারী ব্যক্তির সাক্ষ্য প্রয়োজন কিন্তু তিনি মৃত্যুবরণ করেছেন, মানে 22 ধারার জবানবন্দি যিনি দিচ্ছেন তিনি আর বেঁচে নেই, বা তিনি সাক্ষ্য দিতে অক্ষম, বা তাকে খুঁজিয়া পাওয়া সম্ভব নয়, ওই যে 32 ধারা 33-এর মতো, 32-33-এর মতো, বা তাহাকে ট্রাইব্যুনালে হাজির করার চেষ্টা এইরূপ বিলম্ব, ব্যয় ও অসুবিধার ব্যাপার হইবে যাহা পরিস্থিতি অনুসারে কাম্য হইবে না, তা হইলে ট্রাইব্যুনাল উক্ত জবানবন্দি মামলায় সাক্ষ্য হিসেবে গ্রহণ করিতে
পারিবে। ওই যে 32-33-এর মতো, যে 22 ধারায় জবানবন্দি দেওয়ার পর তাকে তো আদালতে এসে সাক্ষ্য দিতে হবে, কিন্তু আদালতে এসে যখন সাক্ষ্য দিবে তখন আর সে বেঁচে নাই বা হারাই গেছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন এটা সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। তবে শর্ত থাকে যে শুধুমাত্র উক্ত সাক্ষীর উপর ভিত্তি করিয়া ট্রাইব্যুনাল অভিযুক্তকে শাস্তি প্রদান করতে পারে না, এদিকে ক্লিয়ারলি বলে দিচ্ছে। তবে শুধুমাত্র তার সাক্ষীর উপর ভিত্তি করে সাজা দেওয়া যাবে না। তো তাহলে যেটা আমার মনে রাখতে হবে যে 22 ধারায় জবানবন্দি কার কার জবানবন্দি রেকর্ড করা হয়? ভিকটিম চোখে দেখছে, যে জানে। তারপরে এটা কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট? ম্যাজিস্ট্রেট, উনি জবানবন্দি রেকর্ড করে ওই ট্রাইব্যুনালের ওখানে পাঠাই দিবে নাকি? আর যদি জবানবন্দি দেওয়ার পর সে মারা যায়, পরবর্তীতে সাক্ষ্য হিসেবে গ্রহণ করা যাবে। তবে কি করা যাবে না? জি, কোন প্রশ্ন আছে অনলাইন অফলাইনে যারা আছেন? তানভীর আলম খান, গতদিনের প্রশ্ন একটু পড়ি, একটু জিজ্ঞাসা করি, দেখি আপনার মনে আছে কিনা। মনে না থাকাই স্বাভাবিক। বলেন তো, ধর্ষণের শাস্তি কি? মৃত্যুদণ্ড। কততে? মৃত্যুদণ্ড, আর কিছু নাই? মৃত্যুদণ্ড আছে, যাবজ্জীবন আছে। হয় নাকি? 9। আচ্ছা, অপহরণের শাস্তি কত ধারা আছে? অপহরণের শাস্তি দাহ্য পদার্থ দ্বারা যদি মৃত্যু ঘটায়, গুরুতর আঘাত করে। 11 কি? গতদিন পড়াইছে প্রথম ক্লাসে। অনলাইনে কেউ পারেন? দাহ্য পদার্থ দ্বারা যদি কারো ইয়া করে, মৃত্যু ঘটায়, আঘাত করে, গুরুতর আঘাত, কত ধারা? দহনকারী, ক্ষয়কারী পদার্থ দ্বারা। স্যার 4 ধারা। 4 ধারা, জি। 4-এর 1। বলেন তো 4 ধারায় সর্বোচ্চ অর্থদণ্ড কত বর্তমানে? স্যার 20 লক্ষ টাকা বর্তমানে। বর্তমানে 20 লক্ষ, ধন্যবাদ। আর 8 ধারায় কি আছে? স্যার 8 ধারায় মুক্তিপণ আদায়ের শাস্তি স্যার। মুক্তিপণ আদায়ের শাস্তি। মুক্তিপণ বলতে কি বোঝায় মদন সাহেব? মুক্তিপণ মানে স্যার আটকে রেখে কাউরে কোনো টাকা বা বিশেষ কিছুর দাবি করা স্যার। আর্থিক বা অন্য কোনো সুবিধা? হ্যাঁ, সেটা দাবি করা। আর্থিক বা অন্য কোনো সুবিধা। আজকে পড়লাম। তানভীর আলম খান, বলেন তো তদন্ত আছে কত ধারায়? তদন্ত না, একটু পড়েন কি? তদন্ত 18। ক্যামেরাইন ট্রায়াল কততে? কেমন চলবে, কেমন করলাম? কততে বলেন, কেমন বলতেন কত? 20। 20-এর 6। 20-এর 6। আর ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া 21। আচ্ছা, ধর্ষণের ফলশ্রুতিতে যে শিশু জন্মগ্রহণ করছে তার পরিচয় কার? পিতার না মাতার নামে? পিতা মাতা বা উভয়। তার ভরণ পোষণ দিবে কে? রাষ্ট্র। কতদিন পর্যন্ত? আর যদি 21 বছরের বেশি, কখন? জরিমানা আদায়ের পদ্ধতি কত ধারায় আছে? 16 ধারায়, ধন্যবাদ। আর সংবাদ মাধ্যমে যদি কোনো মানে এই নারী শিশুর ছবি প্রকাশ করে, অনলাইনে প্রকাশ করে, শাস্তিযোগ্য অপরাধ কত ধারা? 14 ধারা। শাস্তি কি মনে আছে? 2 বছর বা 1 লক্ষ টাকা, জি। আচ্ছা, অনলাইনে যারা আছেন তাদের মধ্যে একজন বলেন যে যৌতুকের যে বিষয়টা, এটা যৌতুক নিরোধ আইন 2018-তেও আছে, আবার নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সালেও আছে। বাট এই দুইটার ভিতরে পার্থক্য কি? স্যার আমি যদি একটু বলি, বলেন। স্যার 2018 সালের আইনে সম্ভবত কনে পক্ষর জিনিসটা সংযুক্ত করা নাই, বাট এই নারী নির্যাতন দমন আইনের এখানে
বরপক্ষ এবং কনেপক্ষ দুটোই আছে। আর 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 আমি আজকে বলছি, এটা গতদিন বলছিলাম এই পার্থক্য, বাট আজকে যে বিষয়টা আজকে যা পড়াইছি এর মধ্যে কি পার্থক্য পান বলেন, নতুন একটা বিষয় বলছি। বলেন শাকিল বলেন। স্যার নারী ও শিশু স্যার সম্পর্ক খেয়াল করতে পারেন। যৌতুকের জন্য যৌতুকের জন্য মৃত্যু ঘটাইলে আঘাত করলে এটা হলো নারী ও শিশু নির্যাতন দমনের 11 ধারায় মামলা হবে। আর শুধু যৌতুক চাইতে বা যৌতুক আদান প্রদান করতে, তাহলে যৌতুক নিরোধ আইন 2018-তে। বুঝতে পারছেন? আচ্ছা, আমাদের আজকে এই পর্যন্তই। নেক্সট পড়া আমাদের বৃহস্পতিবার বিকাল 4:30। এই পর্যন্ত পড়ে পড়ে ফেলবেন, আমি লিখতে দেবো ওই দিন। এমসিকিউ পরীক্ষা না, লিখতে দেবো। ওই যে 22 ধারা পর্যন্ত পড়লাম, যে কোনো ধারা বা যে কোনো লিখিত প্রশ্ন টাইপের প্রশ্ন হবে, যাতে আপনারা ওই দিন লিখতে পারেন। বুঝতে পারছেন? তো যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন, আর না হলে আজকে এ পর্যন্তই। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।